আমি আমার সবচেয়ে সুন্দর শাড়ি পরলাম, মেকআপ করলাম। যখন আমি তৈরি হয়ে বাইরে এলাম, সাথীকে তিনি দরজা থেকেই উত্তর দিলেন, আমার অফিসে কাজ করে, আমার ভালো বন্ধু। সেই রাতে তিনি দুটায় ফিরলেন। হয়তো আজ তিনি এত বছরের ঠান্ডা আচরণের জন্য ক্ষমা চাইবেন এবং আমাকে তার বাহুতে নেবেন। আমিও তাড়াতাড়ি তৈরি হতে গেলাম। আমি আমার সবচেয়ে সুন্দর শাড়ি পরলাম, মেকআপ করলাম। যখন আমি তৈরি হয়ে বাইরে এলাম, দেখলাম যে তিনি উপহারটি নিয়ে বাইরে যাচ্ছেন। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি আপনি কোথাও যাচ্ছেন? আর এটা এটা কার জন্য? তিনি বড় উদাসীনভাবে বললেন, এটা সাথীর জন্য। আজ ওর জন্মদিনের পার্টি, আমি সেখানেই যাচ্ছি, ফিরতে দেরি হবে। আমি জিজ্ঞেস করলাম, সাথীকে? তিনি দরজা থেকেই উত্তর দিলেন, আমার অফিসে কাজ করে, আমার ভালো বন্ধু। এবং তিনি চলে গেলেন। সেই রাতে তিনি দুটায় ফিরলেন। তার মুখে এক অন্যরকম দ্যুতি ছিল, এমন এক তৃপ্তি ছিল যা আমি গত 3 বছরে কখনো দেখিনি। তার পোশাকে একটি অচেনা লেডিস পারফিউমের গন্ধ আসছিল। সেই দিন আমার হৃদয়ে সন্দেহের বীজ জন্মালো। আমি খোঁজ নিতে শুরু করলাম। একদিন সাহস করে তার ফোন চেক করলাম, যা আমি আজ পর্যন্ত কখনো করিনি। আমি তার পাসওয়ার্ড জানতাম, কারণ একবার তিনি আমার সামনে খুলেছিলেন। ফোনে সাথী নামে নম্বর সেভ করা ছিল। তাদের চ্যাট ছবি এবং ভালোবাসার বার্তায় ভরা ছিল। আই লাভ ইউ, মিস ইউ, একসাথে ঘোরাঘুরি করা, হাসি মুখে তোলা ছবি। এই সব পড়ে আমার হাত কাঁপতে লাগলো, আমার মাথা ঘুরতে লাগলো। বিচারক মহাশয়, তারা শুধু বন্ধু ছিলেন না, রাজেশ আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিল। যে ভালোবাসা, আপন জনতা এবং সঙ্গের জন্য তিনি আমাকে গত 3 বছর ধরে তড়পাচ্ছিলেন, তা তিনি অন্য কারো ওপর বর্ষণ করছিলেন। এখন আমি বুঝতে পারলাম যে তিনি রাতে হাঁটার অজুহাতে রুম থেকে বেরিয়ে বারান্দায় কেন যেতেন। তিনি গভীর রাত পর্যন্ত সাথীর সাথে ফোনে কথা বলতেন। যে মানুষটির জন্য আমি এত বছর ধরে কাঁদছিলাম, সে অন্য কারো সাথে তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলি কাটাচ্ছিল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার ভেতরে রাগ, কষ্ট এবং অপমানের একটি লাভা ফুটছিল। পরের দিন যখন রাজেশ অফিসের জন্য তৈরি হচ্ছিল, আমি তাকে আটকালাম। আমি বললাম, রাজেশ, আমার তোমার সাথে কিছু কথা আছে। তিনি সেই একই মুখস্থ উত্তর দিলেন, প্রিয়া, আমার দেরি হচ্ছে, সন্ধ্যায় কথা বলি। কিন্তু আমি বললাম, না, কথা এখনই হবে। সাথীকে? আমার প্রশ্ন শুনে তার মুখের রং উড়ে গেল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, ও আমার বন্ধু। আমি বললাম, শুধু বন্ধু, নাকি সে যার কারণে তুমি আমাকে আজ পর্যন্ত ছুঁয়েও দেখনি? বিচারক মহাশয়, সেই দিন প্রথমবার রাজেশের চোখে আমি ভয় দেখলাম, সত্যি প্রকাশ হয়ে যাওয়ার ভয়। তিনি চুপ করে গেলেন। তার নীরবতা ছিল তার স্বীকারোক্তি। আমি চিৎকার করে উঠলাম, কেন করলে আমার সাথে এমন? যদি অন্য কাউকে ভালোবাসতে, তাহলে আমাকে বিয়েই কেন করলে? আমার জীবন কেন নষ্ট করলে? তিনি ধীর স্বরে বললেন, আমি পরিবারের লোকেদের মানা করতে পারিনি। তারা সাথীর জন্য কখনো রাজি হতেন না, কারণ সে অন্য জাতের। আমি ভেবেছিলাম যে বিয়ের পরে আমি তোমাকে সব বলে দেব, কিন্তু সাহস হয়নি। আমি পাগলের মতো হাসতে শুরু করলাম। বছরের পর বছর ধরে একটি নারীকে প্রতারণা করার জন্য সাহস লাগে রাজেশ, তাকে সত্য বলার জন্য নয়। তুমি কেবল আমাকেই নয়, নিজের বাবা মাকেও প্রতারণা করেছ। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি? তুমি কি তাকে বিয়ে করতে চাও? তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমি তোমার থেকে ডিভোর্স চাই। বিচারক মহাশয়, সেই দিন আমার সমস্ত স্বপ্ন, আমার সমস্ত ধৈর্য, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। আমি এমন একটি সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করছিলাম যা কখনো ছিলই না। যখন আমি ডিভোর্সের কথা প্রত্যাখ্যান করলাম, তখন রাজেশ তার মাকে সব কিছু বলে দিলেন। আমি ভেবেছিলাম যে একজন নারীর হিসাবে, একজন মা হিসাবে তিনি আমার কষ্ট বুঝবেন, কিন্তু আমি ভুল ছিলাম। একদিন আমার শাশুড়ি আমার ঘরে এলেন। তিনি খুব আদর করে আমার মাথায় হাত বোলালেন এবং বললেন, বেটা, আমি সব জানতে পেরেছি। রাজেশ যা করেছে তা ভুল, কিন্তু এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি আশা নিয়ে তার দিকে তাকালাম। তিনি বললেন, দেখ বেটা, তুমি তো আমাদের মেয়ের মতো, আমরা তোমার খারাপ চাই না, কিন্তু রাজেশের সুখও তো দেখতে হবে। সে সাথী ছাড়া বাঁচতে পারবে না। আর সত্যি বলতে কি, বংশ তো এগিয়ে নিয়ে যেতে হবে। তোমার দ্বারা তো এত বছরে কিছু হলো না। তার কথাগুলো আমার বুকে ছুরির মতো বিঁধে গেল। তিনি জানতেন যে কমতিটা আমার মধ্যে নয়, তার ছেলের মধ্যে আছে, তবুও তিনি সমস্ত দোষ আমার ওপর চাপাচ্ছিলেন। তিনি বললেন, তুমি বুঝতে পারছো তো? তুমি রাজেশকে ডিভোর্স দিয়ে দাও, এটিকে একটি খারাপ স্বপ্নের মতো ভুলে যাও। বিচারক মহাশয়, সেই দিন আমি বুঝলাম যে এই বাড়িতে আমার কেউ নেই।
এই সবাই তাদের ছেলের অবিবেচনা এবং ভুলগুলোর উপর পর্দা ঢালার জন্য আমাকে ব্যবহার করছে। সেই দিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এত সহজে হার মানব না। আমি লড়াই করব আমার সম্মানের জন্য, আমার নষ্ট হওয়া 5 বছরের জন্য। প্রিয়া বর্তমানে ফিরে এলেন। তিনি নিজের চোখের জল মুছলেন এবং তার কণ্ঠে এখন এক নতুন শক্তি ছিল। বিচারক মহাশয়, বাড়ি এসে আমি একজন ভালো উকিলের সাথে যোগাযোগ করলাম এবং ডিভোর্সের মামলা দায়ের করলাম। আমি খোরপোশ এবং সম্পত্তিতে আমার ভাগের দাবি করলাম। যখন রাজেশ এই কথা জানতে পারলেন তখন তিনি এবং তার পরিবারের লোকজন ক্ষেপে গেলেন। রাজেশ আমাকে ফোন করে বললেন, তুমি কখনো 1 পয়সা উপার্জন করনি, তোমার কিসের খোরপোশ দরকার? সেই দিন আমি তাকে উত্তর দিয়েছিলাম, রাজেশ, আমি 5 বছর তোমার বাড়িতে বিনা বেতনের চাকরানির মতো কাজ করেছি। আমি তোমার মায়ের সেবা করেছি, ঘর সামলেছি। এই খোরপোশ নয়, এটা আমার 5 বছরের পরিশ্রমের পারিশ্রমিক, যা আমি তোমার কাছ থেকে সুদসহ উসুল করব। আমার পরিবর্তিত রূপ দেখে তিনি অবাক হয়ে গেলেন। তারপর এই লোকেরা তাদের আসল রূপ দেখালো। তারা কোর্টে এটা প্রমাণ করার চেষ্টা করল যে আমার অন্য কারো সাথে অবৈধ সম্পর্ক আছে। তাই রাজেশ আমার সাথে এই সম্পর্ক রাখতে চান না। তারা আমার উপর চরিত্রহীন হওয়ার অভিযোগ চাপালো। যে নারী 5 বছর ধরে নিজের স্বামীর অপেক্ষা করেছে তাকেই চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করা হলো। তারা আমাকে এত ভাঙল, এত অপমান করল যে আমি ভেতর থেকে মরে গেলাম। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। আজ যখন আমাদের সম্পর্ক শেষ হতে চলেছে তখন আমি এই শর্ত রেখেছি। এই শর্ত কোনো শারীরিক সুখ বা কামনার জন্য নয় বিচারক মহাশয়। প্রিয়ার কণ্ঠস্বর এখন কোর্টরুমে প্রতিধ্বনিত হচ্ছিল। রাজেশ আমাকে 5 বছর ধরে এটা অনুভব করিয়েছে যে আমি কারো ভালোবাসার যোগ্য নই। আমার এই শর্ত আমার ভেঙে যাওয়া আত্মসম্মানকে জোড়ার একটি চেষ্টা মাত্র। আমি ডিভোর্সের আগে 1 রাতের জন্য নিজেকে বলতে চাই যে আমি একজন সম্পূর্ণ নারী। আমি চাই যে রাজেশ 1 রাতের জন্যই হোক আমাকে তার স্ত্রী হিসেবে মানুক, সেই অধিকারের সাথে যা তিনি 5 বছর আগে সমাজের সামনে আমাকে দিয়েছিলেন। আমি সেই বাড়ি থেকে প্রত্যাখ্যাত নারী হয়ে নয়, বরং একজন স্ত্রী হয়ে বিদায় নিতে চাই। এটি আমার আত্মমর্যাদার লড়াই। প্রিয়ার কথা শুনে কোর্টরুমে অনেক মহিলার চোখ জলে ভরে গেল। এই শর্ত রাজেশ শর্মার সেই অহংকার ভাঙার জন্য যারা মনে করেন যে তারা টাকা এবং প্রতারণা দিয়ে সবকিছু করতে পারেন এবং একজন নারীর জীবনকে পায়ে পিষে এগিয়ে যেতে পারেন। আমি চাই যে সেই রাতে তিনি তার প্রতিটি ভুল বুঝতে পারুন। তিনি আমার চোখে সেই ব্যথা দেখুন যা তিনি আমাকে 5 বছর ধরে দিয়েছেন। আমি চাই যে যখন তিনি পরের দিন সকালে উঠবেন তখন তার হৃদয়ে এমন একটি বোঝা থাকুক যা তাকে জীবনভর মনে করিয়ে দেবে যে তিনি একটি জীবন্ত স্বপ্নভরা মেয়ের আত্মার হত্যা করেছেন। এটা আমার প্রতিশোধ নয় বিচারক মহাশয়, এটা আমার ন্যায়, আমার সেই 5 বছরের হিসেব যার কখনো ফিরে আসবে না। কোর্টরুমে গভীর ভয়াবহ নীরবতা ছিল। সবাই প্রিয়ার কথায় স্তম্ভিত। বিচারক রাজেশের দিকে তাকালেন, যিনি ঘামে ভিজেছিলেন এবং দেয়ালের দিকে তাকিয়েছিলেন। মিস্টার শর্মা, আপনার কি কিছু বলার আছে? রাজেশের উকিল আবার উঠে দাঁড়ালেন। ইয়র অনার, এই সবই মন গড়া গল্প। এটা শুধুমাত্র টাকা আদায়ের একটা চাল। এই মহিলা আমার মক্কেলকে ব্ল্যাকমেল করছেন। এই শর্ত অবৈধ এবং অনৈতিক। এটিকে অবিলম্বে খারিজ করা উচিত। বিচারক উকিলকে উপেক্ষা করে সরাসরি রাজেশকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি মিস্টার শর্মা, আপনার স্ত্রী যা কিছু বলেছেন তা কি সত্যি? শুধু হ্যাঁ বা নায় উত্তর দিন। আপনি কি 5 বছর ধরে তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখেননি? রাজেশের চোখ মেঝেতে স্থির ছিল। তিনি কিছু বলতে পারছিলেন না। উত্তর দিন, বিচারকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। রাজেশ কাঁপা প্রায় অস্পষ্ট কণ্ঠে বললেন, জি হ্যাঁ। কেন? কারণ আমি সাথীকে ভালোবাসতাম। এবং এটা কি সত্যি যে আপনি বিবাহিত হওয়া সত্ত্বেও মিস সাথীর সাথে সম্পর্কে ছিলেন, তার কাছে যেতেন, তার সাথে সময় কাটাতেন? রাজেশ চুপ রইলেন। প্রিয়া চিৎকার করে উঠলেন, বলো রাজেশ, এই আদালতকে বলো যে তুমি আমার ভাগের প্রতিটি মুহূর্ত, প্রতিটি খুশি, প্রতিটি আপনজনতা কাকে দিয়েছ? রাজেশ প্রায় ফিসফিস করে স্বীকার করলেন, হ্যাঁ। এই স্বীকারোক্তি মামলার মোড় ঘুরিয়ে দিল। রাজেশের উকিলও চুপচাপ নিজের আসনে বসে গেলেন। এখন আর কিছু বলার ছিল না। বিচারক কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন, যেন পুরো বিষয়টি নিজের মনে বিচার করছেন। তারপর তিনি চোখ খুললেন এবং প্রিয়ার দিকে তাকালেন। প্রিয়া জি, আমি আপনার শর্তের পেছনের ব্যথা, অপমান এবং বহু বছরের অস্থিরতা বুঝতে পারছি। একজন নারীর জন্য এর চেয়ে বড় অপমান আর হতে পারে না। কিন্তু আইন তার সমস্ত সীমাবদ্ধতা নিয়ে আপনাকে সেই অধিকার দিতে পারে না যা আপনি চাইছেন। আপনার সেই শর্তটি পূরণ হতে পারে না। এই কথা শুনে প্রিয়ার মুখ মলিন হয়ে গেল। তার মনে হলো সে হেরে গেল।
তারপর বিচারক প্রিয়াকে বললেন, প্রিয়া জি, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বিচারক মহাশয়। যদি রাজেশ আপনার শর্ত মেনেও নেন, তবে কি আপনি সত্যিই সন্তুষ্টি পাবেন? প্রিয়া চুপ হয়ে গেলেন। জোর করে পাওয়া ভালোবাসা কি ভালোবাসা হয়? প্রিয়ার চোখে জল এসে গেল। আপনি কি এখনও এই লোকটিকে ভালোবাসেন? প্রিয়া ধীর স্বরে বললেন, না বিচারক মহাশয়, এখন ঘৃণা করি। তাহলে আপনি তার সাথে একটি রাত কেন কাটাতে চান? বিচারকের প্রশ্ন প্রিয়াকে ভাবতে বাধ্য করল। বিচারক মহাশয়, আমি জানি না। প্রিয়ার কণ্ঠস্বর কাঁপছিল। হয়তো আমি শুধু এটা প্রমাণ করতে চেয়েছিলাম যে আমিও একজন নারী, আমারও প্রয়োজন আছে। বিচারক তাকে নিজের কাছে ডাকলেন এবং তার কণ্ঠস্বরকে অত্যন্ত নরম ও ব্যক্তিগত করে বললেন, বেটি, আমি এখন আপনার সাথে একজন বিচারক হিসেবে নয়, একজন পিতা হিসেবে কথা বলছি। আমারও একটি মেয়ে আছে, প্রায় আপনারই বয়সের। তিনি তার হাতঘড়ি থেকে তার মানিব্যাগ বের করলেন এবং তাতে থাকা একটি হাসি খুশি মেয়ের ছবি বের করে প্রিয়ার দিকে বাড়িয়ে দিলেন। এই হলো আমার মেয়ে আরুষি। 3 বছর আগে তারও ডিভোর্স হয়েছিল। তার স্বামী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত, প্রতিদিন তার আত্মসম্মানকে পদদলিত করত। যখন সে ডিভোর্স নিয়ে ভাঙা হৃদয়ে বাড়ি ফিরে এলো, তখন সে পুরোপুরি ভেঙে পড়েছিল। তার মনে হতেছিল যে তার জীবন শেষ হয়ে গেছে। সে কয়েকদিন ধরে তার ঘর থেকে বের হয়নি। বিচারকের কণ্ঠে একজন পিতার ব্যথা এবং গর্ব দুটোই ছিল। একদিন আমি তার পাশে বসে তাকে বললাম, বেটা, কোনো মানুষের তোমাকে ছেড়ে দেওয়া তোমার গল্পের শেষ নয়, এটা তোমার নিজের গল্প লেখার একটি নতুন শুরু। তোমার অস্তিত্ব, তোমার খুশি অন্য কারো থাকার বা না থাকার উপর নির্ভরশীল নয়। তুমি একটি সোনার খাঁচা ছেড়ে এসেছ, এখন তোমার সামনে ওড়ার জন্য পুরো আকাশ আছে। প্রিয়া বেটা, আজ আমার মেয়ে তার নিজের একটি বুটিক চালায়। সে আত্মনির্ভরশীল, সুখী এবং আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। জানো কেন? কারণ সে নিজের সুখের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে দেওয়া বন্ধ করে দিয়েছে। তিনি প্রিয়ার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনি যে একটি রাত চাইছেন, তা কি? তা হলো সেই মানুষটির কাছ থেকে নিজের অস্তিত্বের সার্টিফিকেট চাওয়া, যিনি আপনার অস্তিত্বকে কখনো মানেননি। আপনি সেই মানুষটির কাছে সম্মানের ভিক্ষা চাইছেন, যিনি নিজেই সম্মানের মানে জানেন না। একজন নারীর মর্যাদা এতে নেই যে কোনো পুরুষ তাকে গ্রহণ করে কিনা। তার মর্যাদা তার নিজের আত্মসম্মানে, তার নিজের পরিচয়ে। আপনি দুর্বল নন, আপনি খুব সাহসী। আপনি 5 বছর ধরে একটি মিথ্যা এবং ফাঁপা সম্পর্ককে টিকিয়ে রেখেছেন। এটি আপনার সহনশীলতা ছিল। আজ আপনি আপনার অধিকারের জন্য এখানে দাঁড়িয়ে আছেন। এটি আপনার সাহস। আপনার এই সাহসকে সঠিক দিশা দিন। এই লোকটির কাছ থেকে একটি রাত নয়, আপনার পুরো জীবন ফিরিয়ে নিন। এই সম্পর্কের বেড়ি থেকে নিজেকে মুক্ত করুন এবং নিজের একটি নতুন পরিচয় তৈরি করুন। এমন পরিচয় যার জন্য কোনো রাজেশ শর্মার নামের প্রয়োজন হবে না। আপনি শুধু প্রিয়া, আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। বিচারকের এই কথাগুলো প্রিয়ার ক্ষতগুলোর উপর মলেমের মতো কাজ করছিল। তার চোখ থেকে জল ঝরছিল, কিন্তু আজ এই জল অসহায়তার নয়, বরং একটি নতুন শক্তি এবং একটি নতুন পথ খুঁজে পাওয়ার ছিল। সে তার পথ পরিষ্কার দেখতে পেল। সে নিজেকে সামলে উঠে দাঁড়ালো এবং দৃঢ় কণ্ঠে বলল, বিচারক মহাশয়, আমি আমার শর্ত প্রত্যাহার করে নিচ্ছি। কোর্টরুমে স্বস্তির নিঃশ্বাস বইল। কিন্তু প্রিয়া আরও বললেন, এবং এবার তার কণ্ঠে কোনো মিনতি ছিল না, ছিল অধিকার। আমার এই লোকটির কাছ থেকে ডিভোর্স চাই এবং আমার নষ্ট হওয়া 5 মূল্যবান বছরের ক্ষতিপূরণ চাই। আমার সাথে হওয়া মানসিক নিষ্ঠুরতার ন্যায় চাই। এরপর যা ঘটল তা আদালতের ইতিহাসে একটি উদাহরণ হয়ে রইল। বিচারপতি অশোক কুমার শুধু প্রিয়ার ডিভোর্সকে অবিলম্বে মঞ্জুরি দেননি, বরং রাজেশ শর্মাকে তার মানসিক নিষ্ঠুরতা ও প্রতারণার জন্য একটি কঠোর এবং শিক্ষামূলক রায় শোনালেন। তিনি রাজেশকে নির্দেশ দিলেন যে তিনি প্রিয়াকে ক্ষতিপূরণ হিসাবে 25 লক্ষ টাকার একটি এককালীন অর্থ এবং তার ফ্ল্যাটে 50% অংশীদারিত্ব অবিলম্বে দেবেন। শুধু তাই নয়, আদালত তাকে প্রতিটি সপ্তাহান্তে কাছেই একটি মহিলা আশ্রয় কেন্দ্রে 3 মাস ধরে সামাজিক পরিষেবা করার আদেশও দিলেন, যাতে তিনি একজন নারীর সম্মান এবং কষ্টের অর্থ মাটির স্তরে গিয়ে বুঝতে পারেন। এই রায় শুনে রাজেশ এবং তার পরিবারের ওপর যেন বজ্রপাত হল। তাদের অহংকার, তাদের টাকা, তাদের দম্ভ সবকিছু কোর্টরুমে চুরমার হয়ে গেল। কোর্ট থেকে বেরোনোর সময় প্রিয়ার মাথা উঁচু ছিল, তার পদক্ষেপে দৃঢ়তা ছিল। সে স্বাধীন ছিল, শুধু একটি সম্পর্ক থেকে নয়, বরং তার অতীতের বোঝা থেকেও। প্রিয়াজি, আমি কি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? একটি পরিচিত কণ্ঠ তাকে থামালো। প্রিয়া থামলেন। এ ছিল সাথী। সাথী বললেন,
আমি জানি যে ক্ষমা চাইলে আপনার কষ্ট কম হবে না, কিন্তু আমি তবুও আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আমি সত্যি কিছু জানতাম না। প্রিয়া সাথীর মুখে সত্যিকারের অনুশোচনা দেখলেন। তিনি একটি হালকা হাসির সাথে বললেন, ভুল আপনার নয় সাথী, ভুল সেই মানসিকতার যা নারীকে একটি বস্তু মনে করে। ভুল সেই লোকটির যে আমাদের দুজনকেই প্রতারণা করেছে। নিজের খেয়াল রাখবেন এবং ভবিষ্যতে কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। এই কথা বলে প্রিয়া এগিয়ে গেলেন। কিছু দূরে রাজেশ একা, পরাজিত, ভাঙা এবং লজ্জিত হয়ে দাঁড়িয়েছিল। সাথী তার দিকে একবারও তাকালেন না এবং মুখ ফিরিয়ে নিজের পথে চলে গেলেন। আজ রাজেশ শুধু একটি মামলা হারেননি, বরং নিজের সম্মান, নিজের টাকা, নিজের ভবিষ্যৎ এবং এমনকি সাথীর ভালোবাসাও হারিয়েছিলেন। প্রিয়া তার পরিবারের সাথে একটি নতুন লক্ষ্যের দিকে পা বাড়ালেন। এটি ছিল তার আত্মমর্যাদাপূর্ণ জীবনের শুরু। সে এখন কারোর অসম্পূর্ণ বধূ নয়, বরং একজন পূর্ণাঙ্গ নারী। তো বন্ধুরা, বিচারক মহাশয় যে রায় শোনালেন তা কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখুন।